শুরু হচ্ছে ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। সুপ্রিয় শ্রোতা, শুভ সকাল। নতুন একটি সকাল এসেছে, আর প্রতিদিনই সকাল আসে। সকাল এলেই জেগে ওঠে দিন, জেগে উঠি আমরা। সকাল আসে নতুন সূর্যের নতুন আলো নিয়ে। এভাবেই প্রতিটি সকাল হয় নতুন দিনের সঙ্গী। আমরাও পেয়ে যাই নতুন দিনের ছোঁয়া। নতুন দিন মানেই নতুন সময়, নতুন পরিবেশ, নতুন সঙ্গ। এই যে আমরা মানুষ, আমাদের সবারই আছে নতুনের প্রতি আলাদা এক আকর্ষণ, যে আকর্ষণ আমাদের ভালো লাগাকে বাড়িয়ে দেয় এবং কখনো কখনো আমাদের ভালো কাজের অনুপ্রেরণা হয়ে ওঠে। আজকের দর্পণ সবার জন্য ভালো কাজের অনুপ্রেরণা হয়ে উঠুক। রাত পেরিয়ে সকাল এলেই যখন একটা নতুন দিনকে আমরা পাই, তখন মনের ভেতর থাকে না কোনো একঘেয়েমি। কারণ নতুন দিন মানেই নতুনভাবে পথ চলা অথবা নতুনভাবে কাজের শুরু। এ সময় আমাদেরও উচিত হবে চাপ মুক্ত মনে ধীরে ধীরে কাজের মাঝে ঢুকে পড়া। কারণ কাজ বা কর্ম সে তো আমাদের মানব জীবনের ধর্ম। কাজ ছাড়া আমাদের জীবন পাবে না উন্নতির আলো। কাজই আমাদের জীবনে সফলতাকে ডেকে আনে। এক্ষেত্রে অবশ্যই আমাদেরকে ভালো কাজকে বেছে নিতেই হবে। ভালো কাজ করার সুবিধাও অনেক। অনেক ক্ষেত্রে ভালো কাজে ভালো মানুষের সহায়তা পাওয়া যায়, ভালো কাজে সুনাম লাভ করা যায়। ভালো কাজে কেবল যে নিজের ভালো হয় তা কিন্তু নয়, ভালো কাজে দেশেরও ভালো হয়। তাই বুঝতে হবে কোনটি আমাদের জন্য ভালো কাজ। এক্ষেত্রে অভিজ্ঞ এবং বিচক্ষণ মানুষের সহযোগিতা নেওয়া যেতেই পারে। আমি যেসব বুঝি এমনটি ভাবা ঠিক হবে না, তাহলে এক পর্যায়ে অহংকারী পতনের মূল হয়ে দাঁড়াবে। তাই আমাদের সবাইকে হতে হবে নিরহংকারী, হতে হবে বিনয়ী। তাহলেই ভালো কাজে আসবে সফলতা, আমাদের স্বপ্ন পূরণ হবে। কোনো মানুষের কাছে সম্মান পাবার সহজ উপায় হলো বিনয় প্রদর্শন করা। বলা হয়ে থাকে, বিনয়ী লোকেরা সবসময় সম্মান পেয়ে থাকেন। বিনয় মানুষের মুখে মিষ্টি কথার জন্ম দেয়। বিনয় এমনই এক মহৎ গুণ যা মানুষকে মহান করে তোলে। আমাদের মনে রাখতেই হবে, অহংকার মানুষের পতন ঘটায়, আর বিনয় মানুষের মুখে সম্মানের মুকুট পরায়। লেখক, বিজ্ঞানী, রাষ্ট্রপ্রধান, উদ্ভাবক বেঞ্জামিন ফ্রাঙ্কলিন বলেন, কষ্ট ও ক্ষতির পরে মানুষ বিনয়ী ও জ্ঞানী হয়। বিনয় থাকলে জ্ঞান আহরণ সহজেই সম্ভব। আপনি যে সব বিষয়ে জানেন বা জানেন না, এটা স্বীকার করাই হলো বিনয়। আর বিনয় আমাদেরকে শিক্ষিত করে তুলতে পারে। তাই আসুন আমরা সবাই বিনয়ের অধিকারী করতে পারবো। বিনয়ের মাধ্যমে সহজেই জীবনে প্রতিষ্ঠা লাভ করতে পারবো। বিনয়ের মাধ্যমে আমরাও সহজেই মানুষের মনকে জয় করতে পারবো। বিনয়ের ভেতর দিয়ে আমরাও আমাদের ভুলগুলোকে সংশোধন করে জীবনকে আলোময় করে তুলতে পারি। ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ থেকে আহ্বানের সুরে বলে যাই, আসুন আমরা বিনয়ী হই, নিরহংকারী হই, মনের ভেতর উদারতা আর মহানুভবতাকে প্রতিষ্ঠিত করি। মানুষের উপকার করতে না পারলেও অপকার যেন না করি। এজন্য দরকার মনের ভেতর ইচ্ছা শক্তিকে জাগিয়ে তোলা, কেবলই ভালো কাজে ব্যস্ত হওয়া, অসৎ সঙ্গ পরিহার করা এবং অযথা সময় খরচ না করা। আমরা বড়রা এই বিষয়গুলো মেনে চলি এবং ছোটদেরকেও মানতে আগ্রহী করে তুলি। তাহলেই যেমন দেশের ভালো হবে, তেমনি হবে দশের ভালো। যে ভালো আমাদেরকে সুখী করবে, জীবনে শান্তি এনে দেবে। আজকের দর্পণ থেকে কামনা করি এমনই সুখী সুন্দর ভবিষ্যতের। আজ বুধবার, তাই আজও আবার আপনাদেরকে শোনাবো আমাদের নির্ধারিত কিছু পরিবেশনা। আজকের দর্পণে থাকছে এই দিনে ইয়ালাপন, আবিষ্কারের কথা, নদী ও জীবন এবং আমাদের গান।
সূচিক্রম অনুযায়ী প্রথমেই শোনাব এই দিনে পর্বটি। এখানেই আমরা দূর অতীতে ঘটে যাওয়া কিছু ঐতিহাসিক ঘটনার কথা যেমন শোনাই, তেমনি বিখ্যাত কিছু মানুষের জন্মগ্রহণ এবং মৃত্যুবরণের তথ্য শুনিয়ে থাকি। এসব নিয়ে শুরু করছি আজকের এই দিনে পর্বটি। আমাদের এই পৃথিবীতে কত কি ঘটনা ঘটে যায়, কিছু ঘটনা আবার ইতিহাস হয়ে সময়ের কথা বলে। আজকের এই দিনে পর্বের শুরুতেই কার বা গাড়ির র্যালি সম্পর্কে জানাতে চাই। এই কার র্যালিটি হয়েছিল ভারতের কলকাতায়, হয়েছিল 1904 সালের আজকের দিনে। এই কার র্যালিটি অনুষ্ঠিত হয়েছিল কলকাতা থেকে ব্যারাকপুর পর্যন্ত। মন্টিনিগ্রো হল বলকান অঞ্চলের একটি প্রজাতন্ত্র। এই প্রজাতন্ত্রটি একসময় সার্বিয়ার সাথে যুক্ত ছিল। 1910 সালের আজকের দিনে মন্টিনিগ্রো স্বাধীনতা লাভ করে। আমেরিকাতে অনেক সংখ্যক কালো বা নিগ্রো বাস করেন। 1963 সালের আজকের এই দিনে 2 লক্ষ নিগ্রো একসঙ্গে জড়ো হন, যারা মার্কিন নাগরিক ছিলেন না। তারা মার্কিন নাগরিকত্ব পাওয়ার জন্য মার্কিনী নাগরিক অধিকারের দাবিতে ওয়াশিংটন ডিসিতে বিক্ষোভ প্রদর্শন করেন। এদিন মার্টিন লুথার কিং জুনিয়র আই হ্যাভ এ ড্রিম শিরোনামের ঐতিহাসিক ভাষণ প্রদান করেন। ঐতিহাসিক ঘটনার কথা আজ এটুকুই। এবার শোনাব বিখ্যাত কিছু মানুষের জন্মগ্রহণের কথা। প্রথমেই যার কথা শোনাবো তিনি হলেন স্বর্ণকুমারী দেবী। এই স্বর্ণকুমারী দেবী ছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বড় বোন। কবি ও নাট্যকার হিসেবে খ্যাতি লাভ করেন। এই স্বর্ণকুমারী দেবী হলেন আধুনিক বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিক। কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে 1855 খ্রিস্টাব্দের আজকের দিনে স্বর্ণকুমারী দেবী জন্মগ্রহণ করেন। 1927 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় তাঁকে জগত্তারিণী স্বর্ণপদক প্রদান করে। 30-এর দশকে বঙ্গশ্রী নামের একটি পত্রিকায় যাঁর কবিতাবলী বিশেষভাবে সাড়া জাগিয়েছিল, তিনিই হলেন দীনেশ গঙ্গোপাধ্যায়। বাংলা সাহিত্যের কল্লোল যুগের অন্তিম পর্বের এক কবি ছিলেন তিনি। বিভিন্ন পত্রিকায় তাঁর লেখা কবিতা প্রকাশিত হতো। কবি দীনেশ গঙ্গোপাধ্যায় 1905 সালের আজকের দিনে বিক্রমপুর জেলার ইছাপুরা গ্রামে জন্মগ্রহণ করেন। গোটে ছিলেন একাধারে কবি, ঔপন্যাসিক, নাট্যকার, দার্শনিক, বিজ্ঞানী, চিত্রশিল্পী এবং কূটনীতিক। তাকে আধুনিক যুগের সর্বশ্রেষ্ঠ জার্মান সাহিত্যিক হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। তাকে জার্মান মহাকবি বলা হতো। 1749 খ্রিস্টাব্দের আজকের দিনে তিনি জন্মগ্রহণ করেন। দর্পণ প্রিয় বন্ধুরা, এই দিনে পর্বে বিখ্যাত কিছু মানুষের জন্মগ্রহণের তথ্য কথা শেষে এবার আপনাদের কথাই বলতে চাই। আজ 28শে আগস্ট। আজ আপনাদের যাদের জন্মদিন, আপনাদের সবাইকেই দর্পণের পক্ষ থেকে জানাই জন্মদিন, শুভ জন্মদিন। এই দিনে পর্বে এখন শোনাবো কয়েকজন বিখ্যাত মানুষের মৃত্যুবরণের কথা। শিক্ষাবিদ এবং দার্শনিক অধ্যক্ষ সাইদুর রহমান 1987 সালের আজকের দিনে মৃত্যুবরণ করেন। রঙ্গ রসাত্মক সাহিত্য রচনায় খ্যাতি লাভ করেন শিবরাম চক্রবর্তী। 1980 সালের আজকের দিনে তাঁর দেহাবসান ঘটে। সুমিত্রা দেবী অভিনেত্রী হিসেবে যাঁর খুবই নামডাক ছিল। বাংলা এবং হিন্দি চলচ্চিত্রে অভিনয় করে সুখ্যাতি লাভ করেন তিনি। কৃতি অভিনেত্রী সুমিত্রা দেবী 1990 সালের এই দিনে মারা যান। ইংরেজ ভূতাত্ত্বিক উইলিয়াম স্মিথ মৃত্যুবরণ করেন 1839 খ্রিস্টাব্দের আজকের দিনে। শ্রোতা বন্ধুরা, সব মিলিয়ে আজ এটুকুই ছিল এই দিনে পর্বটি। প্রিয় বন্ধুরা, বুধবারের দর্পণের এক নিয়মিত পর্ব হল ই আলাপন। এই পর্বে আমরা শ্রোতা বন্ধুদের পাঠানো ইমেইলের উত্তর দিয়ে থাকি। চিঠির বিকল্প হিসেবে ইমেল যতই ভূমিকা পালন করুক না কেন, চিঠির আবেদন কিন্তু অন্যরকম। চিঠি লেখার মাঝে অন্যরকম আবেগ কাজ করে। চিঠি হলো ভালো লাগার আরেক আকর্ষণ। ইমেইল এসে চিঠির জায়গায় যেন প্রায় অনেকটাই দখল করে নিয়েছে। তবু আসার কথা এই যে, চিঠির প্রচলনকে এখনও ধরে রেখেছেন বাংলাদেশ বেতারের অগণিত শ্রোতা বন্ধুরা। এজন্য শ্রোতা বন্ধুরা অবশ্যই ধন্যবাদ এবং প্রশংসার দাবিদার। তবে আমাদের এখনকার যে পর্ব, সেই পর্বটি কিন্তু সাজানো ইমেল দিয়ে। আর এই পর্বটি গ্রন্থনা করেছেন তামান্না সিদ্দিকী।
ইয়ালাপনের আজকের পর্বে আমন্ত্রণ সবাইকে। প্রতি বুধবারের নিয়মিত এই আয়োজনের অপেক্ষায় থাকেন আমাদের সকল শ্রোতাবন্ধু। তাই আর অপেক্ষা দীর্ঘায়িত না করে চলে যাচ্ছে শ্রোতাদের পাঠানো ইমেইলের কথামালায়। আজকে প্রথম যে ইমেলটি পড়ছি সেটি পাঠিয়েছেন মেহেদি হাসান মামুন, জিয়নপুর, মানিকগঞ্জ থেকে। লিখেছেন, গত 29শে জুলাই দর্পণ শুনছিলাম মনোযোগ দিয়ে। শুরুতেই এই দিনে পর্বটি মন কেড়ে নিল চমৎকার সব তথ্য দিয়ে। এরপর রূপালী সংস্কৃতি পর্বে আরও ভালোবাসবো তোমায় ছবির আদ্যপান্ত জেনে খুশি হয়েছি। সবশেষে অপরূপ বাংলা পর্বে মাগুরা জেলার রাজা সীতারাম দুর্গ সম্পর্কে দারুণ সব তথ্য জেনেছি। সত্যি দর্পণ পরিবারকে ধন্যবাদ না দিয়ে পারি না। আমি রূপালী সংস্কৃতি পর্বে ভাত দে ছায়াছবি সম্পর্কে বিশদভাবে জানতে চাই। আমাদের আয়োজন আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। আপনার অনুরোধ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে গেছে, তা বিবেচনায় থাকবে। ইমেইলের জন্য ধন্যবাদ। মোহাম্মদ শাহাদাত হোসেন কিশোরগঞ্জ থেকে লিখেছেন, গত 20শে জুলাই শনিবারের পুরো অনুষ্ঠানটি আমাদের খুব ভালো লেগেছে। প্রাণের গীত দর্পণের অসাধারণ একটি পর্ব। মোস্তফা জামান আব্বাসের কাছ থেকে বাংলার গান ও সঙ্গীত নিয়ে মূল্যবান কথা শুনে আমরা নিজেদের জ্ঞান ভাণ্ডারকে সমৃদ্ধ করতে পারছি। তবে এ পর্বের জন্য সময় খুবই কম, মাত্র কয়েক মিনিট। আমার মনে হয় প্রাণের গীত পর্বটির জন্য সময় আরও কয়েক মিনিট বাড়িয়ে দেওয়া যেতে পারে। গ্রামীণ জীবন পর্বটি অসাধারণ, খুবই ভালো লেগেছে। এতে সেদিন রেশমি চুড়ি নিয়ে সুন্দর একটি কথিকা প্রচারিত হয়। পত্রালাপ তো ভালো লেগেছেই, কিন্তু এরপর দেশের গান পর্বে সাবিনা ইয়াসমিনের কণ্ঠে গানটি আমাদের হৃদয়কে আবেগতাড়িত করেছে। সুরের মূর্ছনায় মনটা হারিয়ে গেছে বাংলার নীল আকাশে। এভাবেই বাংলার নীল আকাশে আপনাদের মন পাখির মতো উড়ে বেড়াক, তার জন্যই প্রতিনিয়ত দর্পণ থেকে চেষ্টা থাকে এদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরার। আগামীতেও সে চেষ্টা অব্যাহত থাকবে এবং তারই সাথে মিলিয়ে আপনার এমন চমৎকার শব্দের গাঁথনিও অব্যাহত থাকবে আশা রাখি। মেইলের জন্য আপনাকে ধন্যবাদ। ফকির শফিক হাসান টুটুল, ভাঙা ফরিদপুর থেকে লিখেছেন, গত 28, 29, 30 ও 31শে জুলাই এবং গত 1 আগস্ট প্রচারিত ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণের সবগুলো আয়োজন ভীষণ ভালো লেগেছে। লোকায়িত বাংলা পর্বে ময়মনসিংহের বস্ত্র শিল্প নিয়ে বিশেষ প্রতিবেদনটি খুব ভালো ছিল। আমি এই পর্বে আগামীতে টাঙ্গাইলের তাঁত শিল্প নিয়ে একটি প্রতিবেদন শুনতে চাই। সেই সাথে যুগের সাজ, যুগের পোশাক পর্বে কোমরের বিছা নিয়ে একটি প্রতিবেদন, পাহাড় ও প্রকৃতি পর্বে মাধবকুণ্ডের ঝর্ণা নিয়ে বিস্তারিত এবং তার সাথে কিছুক্ষণ পর্বে নন্দিত অভিনয় শিল্পী দিলারা জামানের সাক্ষাৎকার শুনতে চাই। চমৎকার সব আয়োজনমালা উপহার দেওয়ার জন্য দর্পণ ম্যাগাজিনের সকল কলাকুশলী সহ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি বাংলাদেশ বেতারকে। আপনাকেও আন্তরিক ধন্যবাদ দর্পণের সাথে নিয়মিত থাকার জন্য। আর বেশ কিছু অনুরোধ করেছেন, চেষ্টা থাকবে এক এক করে সেগুলো নিয়ে প্রচারের। যদিও ইতোমধ্যে মাধবকুণ্ড ঝর্ণা নিয়ে প্রচার করা হয়েছে, তথাপি আবার প্রচারের চেষ্টা থাকবে। মেইলের জন্য ধন্যবাদ। আব্দুল হান্নান দক্ষিণ লালপুর নাটোর থেকে লিখেছেন, গত 29শে জুলাই প্রিয় দর্পণ ম্যাগাজিন অনুষ্ঠান হতে প্রচারিত এই দিনে পর্ব হতে শুরু করে শেষ পর্যন্ত সবগুলো আয়োজন আমার অনেক অনেক ভালো লেগেছিল। পছন্দের অনুষ্ঠান হতে সুন্দর সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়ায় প্রিয় দর্পণ ম্যাগাজিন কর্তৃপক্ষকে আমার প্রাণ ঢালা ভালোবাসা আর প্রীতিময় শুভেচ্ছা জ্ঞাপন করছি। এছাড়া গত 30শে জুলাই প্রিয় দর্পণ ম্যাগাজিন অনুষ্ঠান হতে প্রচারিত সবগুলো আয়োজন আমার অনেক অনেক ভালো লেগেছিল। ধন্যবাদ সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য। আপনার ভালো লাগার কথা জানিয়ে আমাদের কাছে মেইল করেছেন, তার জন্য আপনাকেও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তবে বেশ অনেক দিন পর আপনার লেখা পেলাম। হয়তো ব্যস্ততায় লিখেননি, আশা রাখি এখন থেকে আবার নিয়মিত লিখবেন। এবারে মেলটি করেছেন মোহাম্মদ আনারুল ইসলাম, উত্তর 24 পরগনা, ভারত থেকে। লিখেছেন, দর্পণ আমার প্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান, তাই প্রিয় ম্যাগাজিনের প্রতিদিনের আয়োজন আমি নিয়মিত শুনে থাকি। গত 22শে জুলাই প্রচারিত অনুষ্ঠান শুনলাম। সেদিনের দর্পণের পুরোটা আয়োজন আমার দারুণ ভালো লেগেছে। বিশেষ করে সাইদা জান্নাত বাঁধনের উপস্থাপনায় রূপালী সংস্কৃতি পর্বে দহন ছবি নিয়ে পর্যালোচনা। আমি এই পর্বে প্রেমের অহংকার ছবি নিয়ে পর্যালোচনা শুনতে চাই। আপনার অনুরোধ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে গেছে, তা বিবেচনায় থাকবে। মেইলের জন্য ধন্যবাদ। এম বিল্লাল শেখ, সিএনবি পাড়া, চুয়াডাঙ্গা থেকে লিখেছেন, গত 31শে জুলাই প্রচারিত দর্পণের সবগুলো আয়োজন ভালো লেগেছে। সেদিন নদী ও জীবন পর্বে রাজশাহীর কম্প নদীর কাহিনী শুনলাম। মনে হলো এটি নতুন নাম, প্রথম শুনলাম। সেদিনের আয়োজনের শেষ পরিবেশনায় মনিরুজ্জামান মনিরের লেখা গানে জালাল উদ্দিনের সুরে সাবিনা ইয়াসমিনের কণ্ঠে গানটি মনটা সিক্ত করতে সক্ষম হয়েছে। সেই সাথে আপনাদের দুজনের উপস্থাপনায় সেদিনের দর্পণ মধুময় ছিল। ধন্যবাদ। আপনাদের ভালো লাগায় আমাদের সার্থকতা। সবসময় দর্পণের সাথে থাকবেন এবং নিয়মিত ইমেল করবেন। ধন্যবাদ। বিএম ফরিদ আহমেদ ঘোড়াদার গোপালগঞ্জ থেকে লিখেছেন, বিশ্ব ডুবে মৃত্যু রোধ প্রতিরোধ
দিবস উপলক্ষে 25শে জুলাই প্রচারিত প্রারম্ভিক কথিকা গুরুত্বপূর্ণ ছিল। প্রতিরোধযোগ্য এ মৃত্যু প্রতিরোধে সবার সোচ্চার হওয়া এখন সময়ের দাবি। এবং তার সাথে কিছুক্ষণ পর্বে নাট্য অভিনেতা আবিদ রেহানের সাক্ষাৎকার শুনে এই গুণী অভিনেতার জীবনের অনেক কথা জানা হলো। এছাড়া পাহাড় ও প্রকৃতি পর্বে হাতিয়ার নিঝুম দ্বীপ জাতীয় উদ্যান সম্পর্কে অনেক চমকপ্রদ তথ্য জেনেছি। এই জাতীয় উদ্যানের উন্নয়নে এবং পরিবেশ বান্ধব পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এর ফলে জীববৈচিত্র্য রক্ষায় নিঝুম দ্বীপ কার্যকরী ভূমিকা রাখছে বলে মনে করি। আপনার মতামত সম্বলিত মেইলের জন্য ধন্যবাদ। আমাদের পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য জীববৈচিত্র্য রক্ষায় আমাদেরকেও সচেতন হতে হবে। মোহাম্মদ রাসেল শেখ শিবালয় মানিকগঞ্জ থেকে লিখেছেন, অনুষ্ঠানের শুরুতে প্রাসঙ্গিক কথা একটু বেশি বলার কারণে অনেক সময় দেখা যাচ্ছে অনুষ্ঠানের শেষের দিকে প্রচারিত গানটি সম্পূর্ণ প্রচার করা সম্ভব হয় না। সেজন্য অনুরোধ রাখছি প্রাসঙ্গিক কথা একটু কম বলার জন্য। আপনার গঠনমূলক মতামত, পরামর্শ ও অনুরোধের জন্য আপনাকে আন্তরিক কৃতজ্ঞতা। বিষয়গুলো সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে, নিশ্চয়ই এগুলো বিবেচনায় থাকবে। মেইলের জন্য ধন্যবাদ। এবার সংক্ষেপে কিছু মেইল পড়ছি। রূপালী সংস্কৃতি পর্বে দহন চলচ্চিত্র নিয়ে অসাধারণ প্রতিবেদনটির জন্য ধন্যবাদ এবং সংগ্রামের প্রতিচ্ছবি পর্বে খুলনা জেলার মৎস্য চাষী আরিফ গাজীর সংগ্রাম ও সাফল্য সম্পর্কে বিস্তারিত জেনে তার প্রতি শুভকামনা জানিয়ে মেইল করেছেন BM কৌশিক আহমেদ সুজন, ঘোড়াদার গোপালগঞ্জ থেকে। একই জায়গা থেকে তাসলিমা খানম সুমি শ্রমকণ্ঠ পর্বে একজন চা দোকানের জীবন কথা ও উৎসবে বাংলাদেশ পর্বে রথযাত্রা বিষয়ে প্রতিবেদনের জন্য ধন্যবাদ জানিয়ে পহেলা বৈশাখ নিয়ে বিস্তারিত শুনতে চেয়েছেন। নদী ও জীবন পর্বে কম্প নদী নিয়ে প্রতিবেদন শুনে ভালো লেগেছে জানিয়ে এই পর্বে রূপসা নদী সম্পর্কে জানতে চেয়েছেন আলী আহমেদ আরিফ, সাপাহার, নওগাঁ থেকে। ইমেইলের জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের মতামত ও অনুরোধগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে গেছে, সেগুলো বিবেচনায় থাকবে। সেই সাথে তাসলিমা খানম সুমি, আপনার জন্য বলছি, আমরা কিন্তু পহেলা বৈশাখ নিয়ে আমাদের বিশেষ পর্ব বা বিশেষ কথামালা প্রচার করে থাকি ঠিক পহেলা বৈশাখের দিন কিংবা তার পরের দিন। যদি আমাদের অনুষ্ঠান প্রচার হয় তার পরের দিন, সেই হিসেবে পহেলা বৈশাখ নিয়ে ইতোমধ্যেই কিন্তু আমরা প্রচার করেছি। তারপরেও আপনি যখন শুনতে চেয়েছেন, আগামী কোনো সময়ে যদি সুযোগ তৈরি হয় আমরা চেষ্টা করব আপনার এই অনুরোধ পূরণ করার। তো শ্রোতা বন্ধুরা, এবার বিদায় নিচ্ছি আলাপন থেকে। আর শেষ কথায় জানিয়ে দিচ্ছি আমাদের কাছে ইমেল করার ঠিকানাটি হচ্ছে ealaponbbঢাকা@gmail.com। বানান করে জানিয়ে দিচ্ছি, EALAPONBBDHAKA@gmail.com। অবশ্যই লিখবেন আমাদের, আপনাদের লেখার অপেক্ষায় থাকব। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। প্রচার হচ্ছে মিডিয়াম ওয়েভ 693 কিলোহার্টজে এবং একই সঙ্গে FM 106 মেগাহার্টজ। বাংলাদেশ বেতার থেকে পরিবেশিত ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ এখন বাংলাদেশ বেতারের অ্যাপটি ডাউনলোড করে পৃথিবীর যে কোনো জায়গা থেকে আমরা সহজেই শুনতে পারি। আসুন সবাই বাংলাদেশ বেতার শুনি আর মনের ভেতর এদেশের শিল্প, সাহিত্য এবং সংস্কৃতির জাল বুনি। ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ, এখানেই আমরা পাব তথ্য, শিক্ষা, বিনোদন। সবাইকে এবার আমন্ত্রণ দর্পণের আবিষ্কারের কথা আয়োজনে। বিজ্ঞান বিষয়ক আবিষ্কারের তথ্য কথা নিয়ে এই পর্বটি গ্রন্থনা করেছেন খাদিজা আক্তার, আর পরিবেশনায় ফাহমিদা খান। আবিষ্কার বলতে ব্যক্তি বা দলীয়ভাবে কোনো নতুন ধরনের জিনিস, যন্ত্র বা বিষয় তৈরি, প্রযুক্তি, উদ্ভাবন, প্রক্রিয়াকরণ বোঝায়। আধুনিককালের কম্পিউটারও একটি আবিষ্কার ছিল যখন তা প্রথম আবিষ্কৃত হয়েছিল। সাংস্কৃতিক আবিষ্কার, যা নতুন প্রথা প্রবর্তনের মাধ্যমে সামাজিক আচরণের জন্য গুরুত্বপূর্ণ। সমাজবদ্ধ মানুষ সাংস্কৃতিক আবিষ্কার গ্রহণ করে একে অপরের মাঝে ছড়িয়ে দেয় এবং এটি অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে এটি শিল্পী, কলাকুশলী এবং সৃষ্টিশীলতার অন্যান্য সাধারণ ভূমিকা রাখে। মানুষের জ্ঞান ভাণ্ডার সমৃদ্ধকরণ, অভিজ্ঞতা বিনিময় এবং সক্ষমতাকে আলোকিত করে থাকে। তাই আমাদের আজকের আবিষ্কারের কথা পর্বে বলবো রেডিও বা বেতার যন্ত্রের আবিষ্কারের ইতিহাস। জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল 1864 সালে তাত্ত্বিক ও গাণিতিকভাবে দেখান যে তড়িৎ চুম্বক তরঙ্গ কোনো মাধ্যম ছাড়াই চলাচল করতে পারে। এই ক্ষেত্রে তিনি ইচ্ছাকৃতভাবে এক স্থান থেকে আরেক স্থানে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ পাঠাতে পারেন। এই ধারণার পর থেকেই বেতার তরঙ্গের সাহায্যে তথ্য পাঠানোর ছোটখাটো চেষ্টা করা হচ্ছিল।
এক্ষেত্রে আহিত করার মাধ্যমে এবং সেই আহিতে তরঙ্গকে দূরে কোথাও সেন্সরের মাধ্যমে শনাক্তকরণের চেষ্টা করা হচ্ছিল। অবশেষে 1888 সালে হেনরিক রুডলফ হার্টজ এই কাজটি করতে সক্ষম হন এবং ম্যাক্সওয়েলের উল্লিখিত তরঙ্গকে বাস্তবেই সত্য প্রমাণ করেন। ফলে তার নাম অনুসারে এই তরঙ্গগুলোকে হার্টোজিয়ান তরঙ্গ বলা হতো। কিন্তু বিশ্ববাসীর কাছে এটিকে মেনে নেওয়ার জন্য অন্তত 20 বছর পার করা হয়ে যায়। এরপর থেকে অনেক বিজ্ঞানী তাদের বিভিন্ন বই, ডকুমেন্টস, ডায়েরি এই ব্যাপারে লেখালেখি করেন। কিন্তু নিকোলা টেসলা, যিনি বেতার পদ্ধতিতে শক্তি স্থানান্তরের চিন্তা করেছিলেন, তার কাছে এই তথ্যটা কেন যেন আকর্ষণীয় মনে হয়নি। তবে আবিষ্কারের গল্পটা এখানে থেমে থাকে না। 1894 সালে ইটালিয়ান বিজ্ঞানী গুগলিয়েলমো বেতার নিয়ে কাজ শুরু করেন এবং সমস্ত জার্নাল ডায়েরি থেকে তথ্যগুলো নিয়ে নিজে চিন্তাভাবনা করে তিনি বেতার তরঙ্গকে দূরে পাঠানোর জন্য চেষ্টা করতে থাকেন। কিন্তু তখন তিনি অর্ধেক মাইলের বেশি পাঠাতে পারেননি। পরবর্তীতে তিনি অ্যান্টেনাকে উঁচু করে দেন এবং ভূমি বরাবর ট্রান্সমিটার এবং রিসিভার রেখে দেন। এবার দেখা যায় তিনি অনেক দূরেও পাঠাতে পারছেন, প্রায় 2 মাইল অর্থাৎ প্রায় 3.2 কিলোমিটার। এরপর থেকে তিনি সিদ্ধান্ত নেন এটিকে বাণিজ্যিকভাবে উৎপাদন করার। বিংশ শতাব্দীর একদম শুরুতেই 1900 সালে ব্রাজিলিয়ান ধর্মযাজক রবার্ট ল্যান্ডন ডি মাউরা মানব ইতিহাসে সর্বপ্রথম নিজের কণ্ঠস্বরকে স্থানান্তরিত করে পাঠান বেতারতে। তার পাঠানো সংকেত এর স্থান ও গ্রহণের স্থান দুইটির মধ্যে পার্থক্য ছিল প্রায় 8 কিলোমিটারের মতো। তিনি ব্রাজিলের অ্যালটো ডি স্যান্টেনা থেকে পলিস্তা এভিনিউ পর্যন্ত পাঠিয়েছিলেন। এই কাজের জন্য তার নামে প্যাটেন্ট বানানো হয়। এই ঘটনার পরের যে অর্জন ছিল তা ভ্যাকুয়াম টিউব ডিটেক্টর এর আবিষ্কার। ওয়েস্টিঙ্গো হাউসের ইঞ্জিনিয়ারগণ সেটি আবিষ্কার করেন। 1906 সালে রেগিনাল্ড ফেসেন্ডেন্ট একটি সিঙ্ক্রোনাস রোটারি স্পার্ক ট্রান্সমিটার ব্যবহার করেন। এরপরে স্যার জগদীশচন্দ্র বসু, স্যার আলভের লস এবং আলেকজান্ডার প্যাপভ উল্লেখযোগ্য অবদান রাখেন রেডিওর উন্নয়ন ও বিকাশে। এভাবে উন্নতি সাধিত হওয়ার পরে 1912 সালে মার্কনি একটি কারখানা দাঁড় করিয়ে দেন, যেখানে বাণিজ্যিকভাবেই রেডিও উৎপাদন করা হয়। শ্রোতা বন্ধুরা, আজ এ পর্যন্তই। আগামীতে কথা হবে অন্য কোনো আবিষ্কার নিয়ে। শোনার আমন্ত্রণ রইল। শ্রোতা বন্ধুরা, আমাদের এখনকার পরিবেশনায় আপনাদের জন্য যা থাকছে তা হচ্ছে নদী ও জীবন। এটি গ্রন্থনা এবং উপস্থাপনায় আছেন আফসানা হাসান। ধনাগোদা নদী বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের চাঁদপুর জেলার একটি নদী। নদীটির দৈর্ঘ্য 41 কিলোমিটার, গড় প্রস্থ 229 মিটার এবং নদীটির প্রকৃতি সর্পিলাকার। ধনাগোদা নদী চাঁদপুর জেলার উত্তর মতলব উপজেলার বাগানবাড়ি ইউনিয়নে প্রবহমান মেঘনা আপার নদী থেকে উৎপত্তি লাভ করেছে। অতঃপর একই উপজেলার ফরাজিকান্দি ইউনিয়ন অবধি প্রবাহিত হয়ে পুনরায় মেঘনা আপার নদীতে পতিত হয়েছে। বিপুল জলরাশি, মৎস্য ও প্রাণীকুলের বিশাল সম্ভারে সমৃদ্ধ এই নদী। সড়কপথে বা নৌপথে এখানে আসা যায়। মতলব ফেরিঘাট একটি দর্শনীয় স্থান। ধনাগোদা নদীর উত্তর তীরে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক বেড়িবাঁধ নির্মাণ করা আছে। এই বেড়িবাঁধ বা বন্যা নিয়ন্ত্রণ বাঁধটি মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের অংশ হিসেবে নির্মাণ করা হয়। মতলব দক্ষিণ উপজেলা ও আশেপাশের অঞ্চলের বিভিন্ন খাল ধনাগোদা নদীর সাথে সংযুক্ত। ধনাগোদা নদীতে সংযুক্ত সাচার খালটি মতলব দক্ষিণের নায়েরগাঁও হয়ে কচুয়া উপজেলার উত্তর পশ্চিম অংশ দিয়ে প্রবেশ করে অনেক পথ পাড়ি দিয়ে হাজীগঞ্জের নিকট ডাকাতিয়া নদীর সঙ্গে যুক্ত হয়েছে। মেঘনা নদীর পাশাপাশি একসময় ধনাগোদা নদীই ছিল মতলব উপজেলায় যোগাযোগের প্রধান মাধ্যম। ধনাগোদা নদীর লঞ্চ যোগাযোগ ব্যবস্থা মতলব দক্ষিণ উপজেলাকে ঢাকা ও নারায়ণগঞ্জ শহরের সাথে যুক্ত করে।
এখনও পর্যন্ত সীমিত আকারে এই নদীর মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে মালামাল ও লঞ্চকে যাত্রী পারাপার করা হয়। মতলব উত্তর ও মতলব দক্ষিণ তথা চাঁদপুরের সাথে ঢাকার সড়ক পথে যোগাযোগ সহজ করার জন্য ধনাগোদা নদীর উপর 2টি সেতু নির্মাণ করা হয়। একটি শ্রী রায়েরচর সেতু, অপরটি মতলব সেতু। শ্রী রায়েরচর সেতুটি মতলব উত্তর উপজেলার বাংলাবাজার এবং কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার শ্রী রায়েরচরকে যুক্ত করে। শ্রোতা বন্ধুরা, অনেক তো কথা হলো, চলুন এবার কিছুটা সময় সুরের ভুবনে আমাদের গান পর্বে। আজ এই পর্বে শোনাবো একটি আধুনিক গান। গানটি রচয়িতা নুরুল ইসলাম মানিক, সুরকার রুবাইয়াত শামীম চৌধুরী আর শিল্পী প্রিয়াঙ্কা বিশ্বাস। ও পাখি পরাণ পাখি, ও পাখি পরাণ পাখি, তোমার সাথে ঘর সাজাতে, ও তোমার সাথে ঘর সাজাতে এলো কোন অচিন পাখি। বলো না নিরজনে, বলো না কানে কানে, বলো না নিরজনে, বলো না কানে কানে, তুমি তার নাম রেখেছ কি? ও পাখি পরাণ পাখি। সে কি সেই দুষ্টু পাখি, সে কি সেই দুষ্টু পাখি, সবারই দেয় যে ফাঁকি, নাম যার ভালোবাসা, নজর যে সর্বনাশা। সে কি সেই দুষ্টু পাখি, সবারই দেয় যে ফাঁকি, নাম যার ভালোবাসা, নজর যে সর্বনাশা। সে পাখি বুকে এসে ঠাঁই নিয়েছে। শ্রোতা বন্ধুরা, গানের সুরে সুরে বিদায় বেলায় বলতে চাই, বর্ষা শেষে শরৎ এলেও এখনো রয়েছে ডেঙ্গুর প্রভাব। তাই আসুন ডেঙ্গু মোকাবেলায় সকলে সচেতন হই। যাবার আগে শেষ কথায় বলে যাই, আজকের দর্পণ গ্রন্থনায় ছিলেন তাপসী মুনির, উপস্থাপনায় ছিলাম আমি আহসান হাবিব বাপ্পি এবং আমি তামান্না সিদ্দিকী। প্রকৌশল সহযোগিতায় ছিলেন মোহাম্মদ আরিফ বিল্লাহ, প্রযোজনা সহযোগিতায় মোহাম্মদ ওয়াকিবুর রহমান, তত্ত্বাবধানে ছিলেন শাহজাহান জামান চৌধুরী এবং দর্পণটি প্রযোজনা করলেন আশিকুর রহমান। সবার জন্য রইল শুভকামনা। সবাইকে জানাই বিদায়ী শুভেচ্ছা।